যেই ছেলের সাথে সে পালাইছে আমি ছেলের উদ্দেশ্য বলতেছি, প্লিজ ভাই তুই আমার ভিক্ষা দে ভাই, আমার ভিক্ষা দে। আমার বাচ্চা দুইটার জন্য হইলো আমার ওয়াইফকে তুই ভিক্ষা দে। আমার বাচ্চা দুইটাকে দেখাশোনার জন্য তার মাকে দরকার ভাই। আমার বাচ্চা দুইটা এতিম হয়ে যাইতেছে ভাই। সে আমারই এলাকায় পড়ালেখা করতেন। হঠাৎ একদিন বৃষ্টির দিনে আমি দেখি যে আমার বাসার সামনে দিয়ে ওই মেয়েটি যাচ্ছে আরকি। আমার কাছে ভালো লাগে। ভালো লাগার পরে আমি তার পিছু নিই। আমি তার বাসার লোকেশনে যাওয়ার সামনাসামনি মেয়েটা তো বুঝতে পারতেছিল যে আমি তাকে ফলো করি। যাই হোক পরবর্তীতে আমি ওদিন চলে আসি। এরই ধারাবাহিকতায় আমি পরবর্তীতে কন্টিনিউ তার পিছু নিই আরকি। সকালবেলা, বিকেলবেলা তার পিছে যাই। পিছে তাকাই কিন্তু কোনো কিছু বলে না আর। এরকম করতে চলতে থাকে। প্রায় ৬-৭ মাস পর আমি পায়ে একটা ইনজুরি পাই। বাম পায়ে ইনজুরি হওয়ার পরে আমি হসপিটালে অনেকদিন যাবৎ ছিলাম। হসপিটালে অনেকদিন যাবৎ থাকার পরে ওই মেয়ে জানতে পারে। জানার পরে ওই মেয়ে ফোন দিয়ে আমাকে বলে, "তুই কেমন আছেন?" ১ম যখন বলছে, "কেমন আছেন?" তখনই আমি বুঝতে পারছি যে তারই কণ্ঠ। পরবর্তীতে আমি বলি যে, "আমি ভালো কিভাবে থাকি? আপনি তো ভালো থাকতে দিলেন না আমাকে।" তো পরবর্তীতে উনি বলতেছে, "আপনি নাকি ব্যথা পাইছেন এইজন্য ফোন দিলাম।" একটা পর্যায়ে আমি তাকে প্রপোজাল করি আরকি। পরবর্তীতে সে রাজি হয় নিজের ইচ্ছায়। রিলেশন হওয়ার পরে ভালোই চলতেছিল ১ টা বছর। আমরা ঘোরাঘুরি করি। আমার একটা DSLR ক্যামেরা ছিল। Canon ৭০০D। ওই ক্যামেরা দিয়ে আমরা অনেক ফটোশুট করি, বিভিন্ন জায়গায় যাই। এরকম আরকি চলতেছিল ভালোই আলহামদুলিল্লাহ। তারপরে সম্পর্ক যখন হয় তখন একদিন কথা বলতেছিলাম অনেক রাত পর্যন্ত। তো রাত ৩টা আনুমানিক। তখন সে আমাকে বলে, "এই যে আমার বাসার সামনে আসো।" আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে আমি আসতেছি।" তো যেহেতু আমাদের নিজের এলাকা ওই হিসাবে অত বেশি ভয় কাজ করেনি। আমি গেছি। যাওয়ার পরে উনি বারান্দায় আসে, ওই মেয়েটা। বারান্দায় আসে, উনার বাসাটা একতলা ছিল। উনি বারান্দায় থাকা অবস্থায় হাত দেয় বাইরে। হাত দেওয়ার পরে আমি তার হাতটা ধরি। তো পাশের থেকে এক মহিলা দেখে চোর করে আরকি ডাকতেছে। আমি ওই মুহূর্তে এখান থেকে দ্রুত দৌড়তেই বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে পরের দিন সকালবেলা মেয়েটার মা মেয়েটাকে খুব ফোর্স করে আরকি যে, "কোন ছেলে আসছিল? কি আসল বিষয়?" এরকম আরকি। পরবর্তীতে মেয়েটা আমার বাসায় নিয়ে আসে তার মাকে। বলে যে, "তুমি কারো কাছে কিছু বইলো না। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে।" তো পরবর্তীতে আমার বাসায় নিয়ে আসে। আমার বাসায় নিয়ে আসার পরে আমার বাবা-মা দুজনেই চাকরিজীবী। দুজনেই সরকারি চাকরিজীবী। তো উনারা কর্মের তাগিদে সকালই বের হয়ে গেছেন। আমার বড় ভাই বাসায় ছিলেন। তো পরবর্তী সকালবেলা আইসা মেয়ে মাটা অনেক লাউডলি বলতেছিল, "9K, 9K।" তো আমি ঘুমিয়েছিলাম তখন। ঘুম থেকে তুলতে দেখি যে সে আর তার মা আসছে আমার বাসায়। তবে তার মা বলতেছে যে, "তুমি আমার মান-সম্মান তো শেষ করে দিলা। তুমি কেন এই কাজ করলা?" আমি বললাম যে, "আমি তো এরকম কোনো কাজ করিনি আপনার মান-সম্মান শেষ হওয়ার মতো।" বলে, "না বাবা আমি গরিব মানুষ, সাদাসিধা মানুষ, দিন আনি দিন খাই। আমার তো অত বাড়ি-গাড়ি কিছু নেই। আমি ভাড়া থাকি এলাকায়। তুমি জানো।" ইত্যাদি এরকম অনেক কথাই বলতেছিল। পরবর্তীতে সেই মেয়েটা না বলতেছিল যে, "এখন তুমি এই মেয়েকে কি রাখবা? এখন সমাজের মানুষ যদি ছি বলে।" তো আমি মানে ডাইরেক্টলি বলে ফেললাম যে, "হ্যাঁ, আমি রাখতে আমার লস হোক, লাভ হোক আমি তো কিছু বুঝি না। আমি তাকে বিয়ে করব।" তো পরবর্তীতে হয় কি আমি তাকে বললাম যে, মেয়েকে জিজ্ঞেস করলাম, "তুমি রাজি আছো কিনা?" মেয়ে বলল, "হ্যাঁ, আমি অবশ্যই রাজি আছি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই।" আমিও রাজি। তো পরবর্তীতে আমার বড় ভাই আর আমার বড় ভাবি ছিলেন। উনারা আমার আব্বার সাথে কনট্যাক্ট করে আম্মার সাথে। তো আব্বা নিতে পারে না জিনিসটা যেরকম হবে আমার দ্বারা। পরবর্তীতে আব্বার সাথে আমি কথা বলি ফোনে। তো আব্বাকে আমি বললাম, "দেখেন আমি মেয়েটাকে অনেক পছন্দ করি।" কিন্তু আব্বা বলতেছিল, "তোমার তো এখন বিয়ের বয়স হয়নি। তুমি এখনই বিয়ে করে ফেলবা এত তাড়াতাড়ি?" আমি বললাম যে, "সেটা ঠিক আছে কিন্তু আমি মেয়েটাকে অনেক ভালোবাসি। আমি তাকে শুধু ভুলতে পারব না।" বলল যে, "আচ্ছা ঠিক আছে।" তো আমার আব্বার সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে করাবো। তো মেয়ের বাবা আর তার ফ্যামিলি সবাই আসেন বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। আমার বাসায় আসেন। পরে বিয়ের প্রস্তুতি হইলো, সবকিছু হইলো। আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে ভালোই চলতেছিল সংসার আলহামদুলিল্লাহ। কষ্ট হইলেও মানে সংসারটা ভালোই চলতেছিল। আব্বা ফিন্যান্সিয়াল বা সাপোর্ট দিত। ইন দ্য মিন টাইম আমার ওয়াইফ এতে কনসেপ্ট করে আরকি। এটা কনসেপ্ট করে। ওটা আমি জানতে পারি যে আমার ওয়াইফ প্রেগন্যান্ট। তারপর আমার ছেলেটা দুনিয়াতে আসে। সবকিছু ভালোই চলতেছে। ছেলেটা হওয়ার পরে আমাদের খরচটা বেড়ে যায়। আর যেহেতু আমি পড়ালেখা অত ভালো বেশি করি নাই। টাকার পিছে ছুটতে পড়ালেখাটা আসলে আর ওরকমভাবে কন্টিনিউ করা হয়নি। চিন্তা করছি যে পড়ালেখা করবো, বিয়ে করছি, টাকা-পয়সা কামাই কি এরকম একটা চিন্তা থেকে পড়ালেখাটা করা হয়। তো ওরকম ভালো চাকরি আসলে আমার দ্বারা হচ্ছিল না। ছেলেটা বড় হয়। ছেলেটার ১ বছর হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সৌদি আরব চলে যাবো। আমার ভাইরা থাকে সৌদি আরব। তো আমি সৌদি আরব চলে যাবো। সৌদি আরবের জন্য একটা মানসিক প্রস্তুতি নিলাম। তারপর আমার ভিসা বের হইলো। আমার ছেলেটা তখন ১.৫ বছর বয়স, তখন আমি সৌদি আরব চলে আসি। তো আমি সৌদি আরব আসার পর থেকেই আমার
মূলত আসলে সংসারটা একটু অশান্তি তৈরি হইল আরকি। আমি ফোন দিলে সে ফোন ধরতো না। তারপর সে ফ্রি ফায়ার নামে একটা গেম আছে। ওই ফ্রি ফায়ার গেমটা সে খেলে। তো ওই গেম থেকে মূলত সে ফ্রেন্ড গুলাকে এড করে। এড করার পরে এখানে গেম খেলে, গেম খেলার পরে নাম্বার দেয়, নাম্বারে তারা এড হয়। হ্যাঁ, WhatsApp এ এড হয়। আর সে তো Facebook চালায় আমি তো জানিই না। এই গেম খেলার জন্য সে নিজে একটা অ্যাকাউন্ট খুলে নিজেই। আমি জানতামই না যে তার Facebook আছে। আমি জানি সে Facebook চালায় না। আমি জানি শুধু সে ইমো চালায়। আমি যে আমার সাথে তার ইমোতে কথা হইতো। পরবর্তীতে সে কথা বলতো। মানে আমি জানার পরে ২ টা আমি এরকম জানছি। জানার পরে আমি তার সিমটা ভেঙে দেই। যে সিমটা আমি নিজের হাতে রেজিস্ট্রেশন করে দিছি না? ওই সিমটা আমি ভেঙে ফেলি রাগ কইরা। আমি বলছি, "তুমি আমার সামনে ভাঙো।" ওই সিমটা ভেঙে ফেলাই দিছি। বলতে অবাক হচ্ছে যে, "আর জীবনে আমি এরকম করব না।" তো করবে না। আমার আসলে মনটা তখন এত ছোট হয়ে গেছে যে মানুষটার জন্য আমি আসলে এত লড়াই সংগ্রাম করে আমি মানুষটাকে বিয়ে করলাম। এই মানুষটা আজকে আমার সাথে এরকম করতেছে, এটা তো কোনোভাবেই কাম্য না। পরবর্তীতে আমি তাকে বললাম যে, "তুমি যেটা করতেছো এটা কিন্তু আমার সাথে ঠিক করতেছো না, অন্যায় করতেছো।" পরবর্তীতে আসলে আমি টিকতে পারতেছিলাম না। সৌদি আরব আপনি জানেন যারা বিদেশে থাকে তাদের মানসিক কত টেনশন থাকে, কত যন্ত্রণা। পরিবার ছাড়া থাকাটা কত কষ্ট। আমি আসলে কাজেও মন দিতে পারতেছিলাম না, প্লাস হচ্ছে আমি থাকতেও পারতেছিলাম না। এত কষ্ট হচ্ছিল। মানে আমি আব্বার সাথে শেয়ার করবো এটাও পারতেছিলাম। আব্বা যদি বলি আমি চলে যাবো, আব্বা রাগারাগি করে। তোমার ৳৫,০০,০০০ দিয়ে পাঠাইছি, এত টাকা দিয়ে পাঠাইছি, কেন আসবা? তুমি থাকো। তোমার বউ তো আছে আমাদের কাছে, বাচ্চা আছে, আমি তো দেখতেছি। আব্বা সম্পূর্ণ খরচ বহন করতেন। এটা ওই মুহূর্তে তো আমি ইনকাম করতে নিশ্চয়ই করতে পারিনি। আব্বাই সম্পূর্ণ ফ্যামিলিটা চালাইতেন আমার। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে আপনার আমি সৌদি আরব থেকে চলে এই রাগারাগি কইরা টিকতে পারি না। পরে অশান্তি, ঝগড়া, হ্যাঁ, মানে অনেক ঝগড়াঝাটি হইতো যেটা বলার বাইরে না। কারণ মানতেই পারতেছিলাম না যে এই মেয়ের জন্য এত কিছু করলাম, এই মেয়ে এইগুলো করতেছে, এটা আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব। পরবর্তীতে আমি চলে আসি। বাংলাদেশে যাওয়ার পরে আমি তারে মাফ করে দিই যে সে কানাকানি করে অনেক রাত করে যে আমার ভুল হয়ে গেছে। পরে আমি ওইখান থেকে একটা ছেলের ফোন দেই নাম্বার নিয়ে। ফোন দেওয়ার পরে যে, "ভাই আপনি এরকম" যে বলতেছে, "হ্যাঁ, আপনার বিষয়ে তো সে মিথ্যাচার করছে। আপনি নাকি তার মানসিক অশান্তিতে রাখেন। হ্যাঁ, তারে ভালোবাসেন না" ইত্যাদি, ইত্যাদি। পরে আমি যখন ছেলেটার সাথে কথা বললাম, পরে ছেলেটা আমার বলতেছে, "ভাই আপনি আসলে অনেক ভালো মনের একজন মানুষ। আপনার সাথে কথা বলে মনে হইলো যে সে যা বলছে সবই মিথ্যা কথা বলছে।" তো যাই হোক সবকিছু মাফ করে দিয়ে আমি সংসারটা আবার শুরু করলাম। কারো কাছে কিছু বলি নাই। আমি যেহেতু তারে ভালোবাসি সংসারটা শুরু করলাম। পরবর্তীতে বাংলাদেশে আমি যেহেতু একবার চলে আসছি, পরে আমি কি করব বাংলাদেশে? পরে আমার আব্বা-আম্মার রেফারেন্সে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি নিই। প্রাইভেট ইউনিভার্সিটি চাকরি নেওয়ার পরে এখানে চাকরি শুরু করি। তো দেশে আসার প্রায় ১.৫ থেকে ২ বছরের ভিতরে আমার 2nd বেবিটা আসে। মানে মেয়েটা কনসেপ্ট করেন। আমি খুবই খুশি যে আমার মেয়ে হবে। একটা ছেলে, একটা মেয়ে। আমি আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করি যে, "আল্লাহ আমি মেয়ে ১ম ছেলে চেয়েছি, ছেলে দিছেন। এবার একটা মেয়ে দিবেন।" আমি অনেক খুশি। আমার ওয়াইফকে আমি খুবই যতটুকুই আমি যত্ন করার আমি চেষ্টা করছি। তো যাই হোক পরবর্তীতে মেয়েটা দুনিয়াতে আসে। আমি সিদ্ধান্ত নিই যে আবার আমি বাহিরে চলে যাব। কারণ যেহেতু হচ্ছে না তার সাথে আমার কথা হইছে। সে আমারে বলছে যে, "দেখো আমাদের একটা ছেলে একটা মেয়ে হইছে। এখন তো আসলে তোমার ক্যারিয়ারেরও দরকার আছে। আর সমাজে বাঁচতে হইলে তো প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে।" সে আমারে এরকমভাবে বুঝাচ্ছিল আরকি। তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে। তুমি যদি আমারে কথা দাও যে তুমি ঠিক থাকবা, ভালো থাকবা তাহলে আমি সৌদি আরব চলে যাব।" তো আমি কথা অনুযায়ী আমি সৌদি আরব চলে আসি। তো আমি আসার পরপরই সে আবার ওই ফ্রি ফায়ার গেম খেলা শুরু করছে। মানে আমি জানতাম না। আমারে সে রাত্রে বলতো আমি ঘুমায়ে যাচ্ছি কিন্তু রাতে সে ঘুমাইতো না। রাত্রে দিনে ওই ডাউনলোড করে ফ্রি ফায়ার গেম খেলতে। এই ফ্রি ফায়ার গেম খেলতে আবার তার একটা ছেলের সাথে পরিচয় হয় ওইখানে। ওই ছেলেটার সাথে আপনার তার সম্পর্ক হয়। যখন তাকে জিজ্ঞেস করি সে বলে, "না আমি খেলি না, খেলি না।" পরে একদিন সে অপকটে স্বীকার যায় যে, "হ্যাঁ আমি গেম খেলি।" "কি হইছে?" সে গেম খেললে তো আমার কোনো সমস্যা নাই। গেম খেললে আমি আমার কথা হচ্ছে সে গেম খেলুক সমস্যা নাই। কিন্তু তুমি উল্টাপাল্টা কোনো কাজ করো না। কিন্তু সে ওই গেম খেলতে গিয়েই আগে সে ওই কাজটাই করে যেটা আমার অপছন্দ। মানে পরকীয়ায় সে লিপ্ত হয়ে যায় গেমে। গেমের মাধ্যমে বিভিন্ন ছেলেদের সাথে মিশে কথা বলে, ফোন নাম্বার নেয়, ফোনে কথা বলে, তারপর ফোন নম্বরের মাধ্যমে ছবি আদান-প্রদান করে মানে এগুলোর সাথে সে লিপ্ত হয়ে যায়। এই কারণেই মূলত আমি এই গেমটা তাকে বলছি যে খেলার দরকার নেই। কিন্তু সে শুনে না। পরবর্তীতে আমি তাকে যখন জানতে পারি সে একটা ছেলের সাথে খুব গভীর সম্পর্ক জড়ায় ফেলে আরকি। সে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসে হচ্ছে ওই ছেলেকে ফোন করে আনে। আনার পরে সে আমার এলাকারই বিভিন্ন স্থানে সে রিক্সা দিয়ে ঘুরে। একদিন ২০ মিনিট একটা জায়গায় রিক্সা দিয়ে একটা নদীর ধারে বসেছিল। ওইখানে তাদের ছবি ছিল। তার হাতে হাত রেখেছে যে ছবি তুলছে। এরকম আরকি চলতে থাকে। আমি তত্ত্ব কোনো কিছু জানতে পারি না এরকম করে। পরবর্তীতে একদিন রাত্রে হঠাৎ মানে আমি যদি তারে ফোন দেই, আমি তাকে ফোন দিলে সে ফোন ধরে না। ফোন দিলে বলে, "এটা কি হইছে? বলো কেন ফোন দিছো? কি হইছে?" মানে এরকম বলে। স্বামী-স্ত্রী এর এ একটা আমি
কতক্ষণ সময় পায় প্রবাসী মাটিতে। আর এরকম ফোন দিয়ে সে আমাকে এরকম মন্তব্য করলে আমার কাছে খারাপ লাগে। তো আবার এই ছেলে কি তার Facebook আইডি দিয়ে দিছে আমি জানতাম। ছেলে আমাকে তার Facebook আইডি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। না আমি ফোন দিলেই ছেলে গালাগালি করে, ফোন প্রহার করে। তা আমার খুব রাগ হইতেছিল। আমার বউ আমারে কেন গালি দেয় আমি ফোন দিব না। আমি একদিন ফোন দিতাম না। কিন্তু আমি তো তখন বুঝতে পারি নাই যে তার Facebook আইডিটা আরেকটা ছেলে চালাইতেছে। এটা তো আমি জানতে পারিনি। মেসেজে গালাগালি দিত। ওই ছেলে আমাকে মেসেজ দিয়ে প্রচুর গালাগালি দিত। বলত যে মানে যা তা অবস্থায় গালাগালি ইত্যাদি, ইত্যাদি অনেক খারাপ, খারাপ বকা দিত আরকি। আমার শ্বশুর তো ওরকমভাবে টেক কেয়ারই করে নাই। শ্বশুর ভাবছে আমার মেয়ে এরকম হইতেই পারে না। আর আমার বাবা তো দূরে থাকেন। বা যেহেতু আমার ওয়াইফ আমার শ্বশুরবাড়িতে থাকতেন, ওইখানে তাকে বাসা নিয়ে দিছি। সে যেভাবে বলছে ওইভাবে। সে বলছে, "আমার ওখানে ভালো লাগে না, কোলাহল। আমার তুমি এখানে বাসা নিয়ে দাও, আমি এখানে তাহলে ফ্ল্যাট বাসা নিয়ে দেই। যে তুমি এখানে সুখে শান্তিতে থাকো, সমস্যা নেই।" কিন্তু ভাইয়া সেই দুর্বলতার সুযোগ নিয়েছে যে আমার সাথে এগুলো করলে ভাই আমার কল্পনা বাইরেছি। পরবর্তীতে আমি একদিন রাত্রে আমি ডিউটিতে আসছি। হঠাৎ করে একটা আননোন আইডি থেকে আমাকে মেসেজ দেয় যে, "90 কল ডন। তোর সাথে কথা আছে।" মেসেজের রিপ্লাইতে। তো পরবর্তীতে আমি সাথে, সাথে ওই অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করি, মেসেজটা পড়ে আমি তাকে কল দেই। কল দেওয়ার পরে সে শুরুতে আমাকে খুব বাজে গালাগালি দিয়ে বলতেছে, "তোর ছেলে-মেয়ে ২ টারে নিয়ে যেতে বল তোর বাপেরে। মানে আমার ওয়াইফকে সে নিয়ে যাবে। আমার এই ছেলে-মেয়েকে আমাকে বলতেছে, আমার ছেলে-মেয়েকে আমার বাবার কাছে দিয়ে দিবে। এর আমার বউকে নিয়ে যাবে সকালবেলা।" আমি শোনার পরে আসলে আমি অবাক হয়ে গেলাম যে, "আমার ওয়াইফকে সে নিয়ে যায় কিভাবে?" আমি বললাম যে, "আপনি কি বলতেছেন উল্টাপাল্টা?" মানে সে আমার খুব বাজে গালি দিতেছে আমার সামনে। যেহেতু আমি চাকরি করি, আমার সামনে লোকজন ছিল। তা আমি এরকমভাবে তাই কিছু বলি নাই। পরবর্তীতে আমি আমার শাশুড়িকে মানে আমার ওয়াইফের মাকে আমি ফোন দিয়ে বলি, "তাড়াতাড়ি আপনি তার কাছে যান।" তো তার কাছে যাওয়ার পরে তার মোবাইল যখন সার্চ করি, সার্চ করার পর তার WhatsApp এ আমি ডকুমেন্ট গুলা সব পাই। যে ওই ছেলের সাথে সে কোথায়, কোথায় ঘুরতে গেছিল, কতদিন যাবত তার সম্পর্ক। মোটামুটি ১.৫ বছরের সম্পর্ক। পরে আমি প্রচন্ড পরিমাণ কান্না করি আমি। কি পরিমাণ যে কান্না করি আমি নিজেও জানি না। এত পরিমাণ কান্না আমি করি যে যাকে আমি একবার মাফ করার পরেও সে আবার নেক্সট টাইম এই কাজটি করছে। আমার কল্পনার বাইরে ছিল ভাইয়া। তারপরে আমি তাকে এতবার রিকোয়েস্ট করি যে, "তুমি এই কাজগুলো করো না। তুমি এই যা হচ্ছে সব ভুইলা যাও। তুমি সুন্দর মতো সংসার করো। ২ টা বাচ্চা আছে, আমাদের ছেলে-মেয়ে আছে। তোমাদের ভবিষ্যতের জন্য আমি সিকিউর হবো।" সে আমার কোনো কথা শুনলো না ভাইয়া। রাত্রের ২:৩০ বাজে ছেলে আমার বাসায় চলে আসছে। রাত্রে ৮ঃ০০ বাজে ছেলেটা আমার বাসায় চলে আসে আমার ওয়াইফকে নেওয়ার জন্য। আমার ওয়াইফ যদি সাহস না দেয় তাহলে তো এই ছেলে জীবনও এরকম হয় না। তাদের সাথে ছেলের বক্তব্য অনুযায়ী তার সাথে হাঁটা হইছে। মানে কোনো কিছু বাদ নাই। স্বামী-স্ত্রীর যে সম্পর্ক থাকে, এই সম্পর্ক হয়ে গেছে তাদের সাথে। ছেলের বক্তব্য আরকি এরকম। ছেলে ফোন দিয়েছিল আমার বাসায় চলে আসছে রাত্রে ৮ঃ০০ বাজে। আমার শ্বশুর-শাশুড়ি সবাই ছিলেন। তারপরে ছেলের মামা আসছে সকালবেলা। ছেলের মামার হাতে ছেলেকে তুলে দেই। ওরা মুচলিকা দেয়। "যা তা এরকম হবে না।" দিয়ে আমি তাকে ছেলেকে পার করি। আমার ওয়াইফ সকালবেলা এসে আমাকে বলতেছে, তার ভাইয়ের ফোন দিয়ে এসে আমার বলতেছে, "ভাই আমি তো ভালো না। তুমি তো ভালো না। ভালো নিয়ে তুমি থাইকো। তুমি হচ্ছে ভালো মেয়ে ডিজার্ভ করো। তুমি বাচ্চা-কাচ্চা ২ টা দেইখা রাইখো। আমার চিন্তা তোমার করা লাগবে না।" সেই কথা বলে ফোনটা কেটে দিয়ে ৫ থেকে ৬ মিনিটের ভিতরেই কারো কিছু না বলে সে ঘর থেকে বের হয়ে যায়। ওই ছেলের সাথে যোগাযোগ করে সে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে ছেলে তারা রিসিভ করে। তারপরে তারা বাসে উঠে চলে যায়। আমরা অনেক ফোন দেই। মানে আমি কি পরিমাণ ফোন যে দিছি তা বলার কোনো ভাষা নাই দেশ থেকে ভাইয়া। আমি প্রচুর পরিমাণ ফোন দিয়েছি তাকে কিন্তু কোনো রেসপন্স পাইনি। ফোন দিতে, দিতে আমি পাগল হয়ে গেছি কিন্তু তারা ফোন ধরে নাই। তারপর ছেলের চাচার ফোন নাম্বার নিলাম। চাচারে ফোন দিলে বললেন, "হ্যাঁ, পাঠায় দিচ্ছি, দিব। মেয়ে আসতে চাচ্ছে না।" এরকম আরকি। তো পরবর্তীতে ১-২ দিন পরে আমি আমার শ্বশুরকে পাঠাই যে, "আপনি যান, যায়ে একটু দেখেন বুঝে আনতে পারেন কিনা?" ওরা আমার শ্বশুর যায়, যাওয়ার পর ওইখানে যারা গণ্যমান্য ব্যক্তি ছিল, ওনারা অনেক ভালো মানুষ। উনারা মেয়েকে বুঝায় পাঠায় দেয়। মানে আসছে পরে আমি তারে বলছি যে, "দেখো যা হইছে, হইছে তুমি ভুলে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে সংসার করতে চাই। মানুষ তো ভুল করে জীবনে। না হয় তুমি একটা ভুল করেই ফেলছো। তাতে কি হইছে?" আমি তারে এইভাবে পর্যন্ত বুঝাইয়া বলছি যে, "তুমি নাহলে অনেক বড় ভুল করছো। আমি মাইনা নিই না। তুমি প্লিজ থেকে যাও। বাচ্চা ২ টোর মুখের দিকে। আমি নাহলে খারাপ। তো ওরা তো ভালো। ওরা তো কোনো দোষ করে নাই, নিষ্পাপ।" তো বলতেছে যে, "আমি কোথাও যাব না।" তো ভাইয়া আসার ১ দিন পরেই ১ দিন পরেই সে আবার আমার মেয়েকে ঘুম পাড়াইয়া সে ভাইয়া চলে যায়। সেই ছেলের সাথে আবার গাড়িতে। তো পরবর্তীতে আমি যখন বাসায় না পাই পরে আমি তাকে ফোন দিই। সে আবার আমাকে বলতেছে যে, "দেখো তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। কারণ ওই ছেলের সাথে আমার অনেক কিছু হয়ে গেছে।" আমি বলি, "কি এমন হইছে?" আমি সব মাইনাই নিলাম। পরে কিন্তু না আমি এই ছেলেকে ওইখানে যাইয়ে আমি ডিভোর্স দিছি। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। সে আমাকে সরকারিভাবে ডিভোর্স দিয়ে দিছে ওইখানে। ডিভোর্স তারপর সে সাইনও করছে এবং ছেলের সাথে একাধিকবার তার শারীরিক সম্পর্ক হইছে। আমি বললাম, "তুমি সব মাইনা নিলাম। তারপর তুমি চইলা আসো প্লিজ। আমি এখান থেকে এবার ডিভোর্স লেটার তুমি ছেলেকে পাঠায় দিও আমাকে তুমি নতুন করে বিয়ে করে সব। তারপর তুমি ছেলে-মেয়ের জন্য অন্তত থাইকা যাও। প্লিজ তুমি এরকম পাগলামি করো না।"
আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি ভাই, আমি আসলে পারি নাই, আমি একটু ব্যর্থ। সে আমাকে এতটুকু বলল, "তুমি আমার বাবা-মারে বইলো আমার সাথে যেন যোগাযোগ না করে, তুমি যোগাযোগ করো না। হ্যাঁ? তুমি ভালো থেকো, ছেলে-মেয়েরে দেইখা রেখো।" সে এক কথায় বইলা সে তার মতন করে সে চলে গেল। সে আর ফোন ধরে নাই। বর্তমান পরিস্থিতি তাকে ফোন দিলে সে ফোন ধরে না। আমি এর আগে জিডি করছিলাম। জিডি করার পরে যে জিডি কাগজ নিয়ে গেছিলাম, আমি মেয়ে আসছিল। এখন মেয়েটি তো স্বইচ্ছায় গেছে। এখানে আসলে আর কিছু বলার নাই। কারণ এখন আমাদেরও মুখ নাই। এখন আমরা কিভাবে বলি? এখন সে মেয়ের বাবা বলতেছে, "আমার মেয়ে নাই।" আমি মেয়েটার যে বলতে, "এই মেয়ে আর আমি আনবো না।" এই অবস্থা আরকি। যেহেতু মেয়ে স্বইচ্ছা চলে গেছে, এখন তো আসলে আমাদেরও কিছু করার নাই। মেয়ের ফ্যামিলিরও কিছু করার নাই। যেহেতু মেয়ে প্রাপ্তবয়স্ক নিজেই চলে গেছে। আর আইনি ব্যবস্থা নিয়ে কোনো লাভও হবে না। কারণ যেহেতু সে নিজের ইচ্ছায় ডিভোর্স দিয়ে দিছে। এখানে আসলে আইনি ব্যবস্থার কোনো থাকে না। নিজের ইচ্ছে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দিছে। আমি চাই আমার সাথে সংসার না করুক। যদি সম্ভব হয় বাচ্চা-কাচ্চার জন্য হইলেও ২ টা বাচ্চার একদিন না হলে ২ টা বাচ্চাকে নিয়ে সে থাকুক। আমি তাকে এক্সট্রা টাকা দিব। সে ২ টা বাচ্চা-কাচ্চা দেখুক। আমি চাই এটাই। কারণ বাচ্চা-কাচ্চাগুলা মা ছাড়া বড় হবে এটা আমি চাই না। কারণ এটা অনেক বিদারক একটা বিষয়। আমি চাই সে ফিরে আসুক। আমার বাচ্চা-কাচ্চা আমার কাছে আছে বর্তমানে। বাচ্চা-কাচ্চা নিয়ে থাকুক। আমি তো ভালো না, আমার সাথে তোমার থাকা লাগবে না। তুমি এট লিস্ট শুধু আমার বাচ্চা-কাচ্চা নিয়ে তুমি থাকো। আ তুমি তো আমাকে পছন্দ করো না, আমার সাথে থাকতে চাও না। ঠিক আছে, থাকা লাগবে না। তুমি বাচ্চা-কাচ্চা ২ টা মুখের দিকে তাকাও হইলো। তুমি বাচ্চা-কাচ্চা নিয়ে থাকো। ঠিক আছে? আমার সাথে তোমার থাকা লাগবে না। যত খরচ আছে আমি বহন করব। তোমার পাশে যত খরচ আছে আমি সবকিছু তোমারে দিব। যেভাবে আগে দিতাম ঠিক ওইভাবেই দিব। তারপরে তুমি বাচ্চা-কাচ্চার জন্য তুমি বাচ্চা-কাচ্চার জন্য চলে আসো। বাচ্চা-কাচ্চা ২ টা নিজ দায়িত্বে দেখাশোনা করো। কারণ মা ছাড়া বাচ্চা মানুষ হওয়া অনেক কঠিন। আর বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। অপরাধ হয় আমি করছি বাবা হিসেবে। আমারও তুমি শাস্তি দিতে পারো। কিন্তু প্লিজ তুমি বাচ্চাদের শাস্তি দিও না। বাচ্চাদের জন্য হলেও তুমি চলে আসো। এই ভিডিওটা যদি তোমার কাছে যায়, তুমি অবশ্যই বাচ্চাদের জন্য হলে তুমি চলে আসো। যত খরচ আছে আমি তোমার মাসে বহন করব, সমস্যা নেই। তুমি আলাদা থেকো, আমার সাথে থাকার দরকার নাই। তুমি আলাদা যেও, সুন্দর হয় তোমার। যেখানে ভালো লাগে বাসায় নেওয়া দরকার আমি বাসায় নিয়ে দিব, সমস্যা নেই। তুমি আলাদা থেকো। যেই ছেলের সাথে সে পালাইছে আমি ছেলের উদ্দেশ্য বলতেছি। প্লিজ ভাই, তুই আমারে ভিক্ষা দে ভাই। আমারে ভিক্ষা দে। আমার বাচ্চা ২ টার জন্য হইলেও আমার ওয়াইফকে তুই ভিক্ষা দে। আমার বাচ্চা ২ টাকে দেখাশোনার জন্য তার মাকে দরকার ভাই। আমার সাথে সংসার না করুক। অন্তত আমার এই ২ টা মাসুম বাচ্চারে কষ্ট দিস না। তুই আমার ওয়াইফকে ফেরত দে আমার বাচ্চাটার জন্য ভাই। আমার বাচ্চা ২ টা এতিম হয়ে যাইতেছে ভাই। প্লিজ ভাই, আমার বাচ্চা ২ টা এতিম হয়ে যাইতেছে। আমার বউটাকে ফিরিয়ে দে। আমার সংসার না করুক, অন্তত আমার বাচ্চা ২ টা নিয়ে থাকুক। আমার বাচ্চা ২ টা এতিম হয়ে যাইতেছে ভাই। প্লিজ বাচ্চার মাকে ভাই ফিরাই দে ভাই। তুই এর চেয়ে ভালো মেয়ে পাবি ভাই। আমার বাচ্চাকে ২ টাকে তুই করিস না ভাই। তুই এর চেয়ে ভালো মেয়ে পাবি ভাই। আমার বাচ্চা ২ টাকে তুই করিস না। এই বিবাহিত নারীটারে তুই সংসারটা নষ্ট করিস না ভাই। তুই আমার বাচ্চা ২ টার জন্য হইলেও আমার ওয়াইফকে ফেরত দে ভাই। তুই এর চেয়ে ভালো মেয়ে পাবি। এই বাচ্চা ২ টা জীবন নষ্ট করিস না ভাই। আমার ওয়াইফের উদ্দেশ্যে তুমি যদি এই ভিডিও দেখে থাকো প্লিজ তুমি বাচ্চাদের জন্য হলেও চলে আসো। আমি তো সব তোমার ভুলে গেছি। তোমার অতীত সব ভুলে গেছি আমি। তুমি বাচ্চাদের জন্য হলে আসো। আইসা বাচ্চাদের নিয়ে তুমি থাকো। আমার সাথে তোমার সংসার করা লাগবে না। তুমি বাচ্চাদের নিয়ে থাকো। যত খরচ আছে আমি বহন করব তোমার। যত খরচ আছে আমি তোমার বহন করব।